আমার বয়স যখন মাত্র ২০ বছর, তখনই আমার বাবা-মা আমার বিয়ে দিয়ে দিলেন। আমার বিয়ের দিন আমার ১৬ বছরের দেবর আমন খুব খুশি ছিল। আমি তাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতোই মনে করতাম, আর সেও আমাকে স্নেহে ভাবিমা বলে ডাকত। স্বামীর মৃত্যুর পর আমি একা ঘুমাতে ভয় পেতাম, তাই আমি আমার ১৬ বছরের দেবরকে আমার সঙ্গে বিছানায় শোয়াতে শুরু করলাম। শীতের রাতগুলো ছিল, আর একই বিছানায় ১৬ বছরের দেবরের সঙ্গে ঘুমানো আমার কাছে খুব অদ্ভুত লাগত। সে তখনও আমার থেকে অনেক ছোট ছিল, কিন্তু ১৬ বছর বয়সে সে ২৫ বছরের যুবকের মতো দেখাত। স্বামীর মৃত্যুর পর আমি খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম, কিন্তু কতদিন এভাবে চলবে? সেই রাতে আমি ভাবলাম একবার দেবরকে পরীক্ষা করে দেখি। রাতের অর্ধেকটা পার হয়ে গেলে আমি তাকে নাড়িয়ে দিয়ে দেখলাম সে গভীর ঘুমে ছিল। কিন্তু হাত দিতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল, কারণ ভুলবশতে আমার দেবরের ৭ ইঞ্চি জিনিসে হাত লেগে গেল। আর তারপর? এই দুই বন্ধুর গল্পটি সম্পূর্ণ শুনুন, এটি খুবই মজার গল্প। আমার বিয়ের দিন সে অত্যন্ত খুশি ছিল। আমি তাকে সবসময় আমার ছোট ভাইয়ের মতোই ভাবতাম, আর সেও আমাকে ভাবিমা বলে ডাকত। তার মিষ্টি মুখ আর দুষ্টু হাসিতে এমন আনন্দ ছিল, যেন সে সত্যিই একজন নতুন মা পেয়েছে। কিন্তু এই আনন্দময় দিনের কিছুক্ষণ পরেই আমার জীবনে দুঃখের অন্ধকার নেমে এল। আমার স্বামীর আকস্মিক মৃত্যু হয়ে গেল, আর তার চলে যাওয়ার পর বাড়িতে আমি একদম একা হয়ে গেলাম। এখন আমার দেবরই আমার একমাত্র ভরসা ছিল। তবুও রাতে একা ঘুমোতে আমার ভয় লাগত। ঠান্ডা শীতের রাতগুলো দীর্ঘ মনে হতো, আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ভর করত। কিছু রাত ধরে আমি তাকে আমার সঙ্গে বিছানায় শোয়াতে শুরু করেছিলাম, যাতে এই একাকিত্ব আর ভয় থেকে কিছুটা মুক্তি পাই। তার বয়স মাত্র ১৬ বছর হলেও তার গঠনে তাকে তার বয়সের চেয়ে অনেক বড় দেখাত। স্বামীর চলে যাওয়ার পর আমি যতটা পারছিলাম সংসার চালাচ্ছিলাম, কিন্তু মনের অশান্তি দমন করা সহজ ছিল না। সেই রাতেও মনে অদ্ভুত অস্থিরতা নিয়ে আমি ঘুমাতে চেষ্টা করছিলাম। রাতের অর্ধেকটা পার হয়ে গেলে আমি হঠাৎ আমকে দেখতে গেলাম, সে গভীর ঘুমে ছিল, মাসুম আর নিষ্পাপ। তাকে দেখে আমার চোখে জল চলে এল। এই ছোট্ট বাচ্চাটিও তার ভাইকে হারিয়েছে, তবুও সে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার মায়ের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বেটা, দেবরকে সবসময় নিজের ছেলের মতো ভাবো, কিন্তু দূরত্ব বজায় রাখো। সে বড় হলে তোমার আর তার মধ্যে স্বাভাবিক সীমারেখা আরও স্পষ্ট হয়ে যাবে। আমার মনে এই কথাগুলোর অর্থ এখন আরও গভীর হয়ে গেল। আমাকে আমনের যত্ন নিতে হবে, তার মিষ্টিমাখা মুখের যত্ন নিতে হবে। মা বলেছিলেন, বেটা, দেবরের সাথে কিছু দূরত্ব বজায় রাখো। চেষ্টা করো সে যেন অকারণে তোমার ঘরে না আসে। তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে নিজের আর পরিবারের সম্মানের কথা ভাবতে হবে। কি মায়ের এই কথাগুলো শুনতে শুনতে আমার মনে হতো সে আমন সম্পর্কে একটু বেশি খারাপ ভাবছে, আর আমি তার কথায় রাগ করতাম। কিন্তু এখন যখন স্বামীকে হারিয়ে আমি নিঃসঙ্গ হয়ে গেছি, মায়ের কথার মানে বুঝতে পারছি। সেই রাতেও যখন আমি একা বসেছিলাম, আমার চোখের জল থামছিল না। আমার হৃদয়ে ব্যথার ঢেউ উঠছিল যে আমার স্বামী আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেছেন। আমি কখনো ভাবিনি যে সে আমাকে আমনের হাতে রেখে চলে যাবে। রাত ১টা বেজে গেছে, আর আমন এখনও বাড়ি ফেরেনি। সম্ভবত সে তার ভাইয়ের আত্মীয়দের সাথে ছিল, আর এই ভেবে আমার কিছুটা স্বস্তি হচ্ছিল। সে বাড়ি আসেনি, তার অনুপস্থিতিতে আমি একরকম স্বস্তি পেয়েছিলাম। সেই সময় মায়ের কথাগুলো আমার মনে গভীরভাবে প্রভাব ফেলছিল। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ল, আর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ভয়ে ভয়ে আমি ভাবলাম, কে হতে পারে? কিন্তু বাইরে থেকে আওয়াজ এল, ভাবি, দরজা খোলো। আমি কি তার আওয়াজ শুনে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সে আমার কান্না দেখে বলল, ভাবি, আপনার চিন্তা করার দরকার নেই। আমি আপনার সহায় হব। আপনি এই বাড়ি থেকে কখনো যাবেন না। কি তার কথা শুনে আমার মন ভারী হয়ে গেল, এবং আমার চোখে চিন্তার মধ্যে একটি নতুন আশার আভাস দেখা দিল। তারপর সে বলল, ভাবি, আপনি এই ঘরে ঘুমান। অন্য ঘরটি ছাদের কাছে, আমার মনে হয় না আপনার সেখানে থাকা উচিত। এখন সবাই জানে যে আমাদের বাড়িতে ভাইয়ের মৃত্যু হয়েছে, এবং কেউ খারাপ উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসতে পারে। কি তার এত বুদ্ধিদীপ্ত কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, এত ছোট বয়সে তার এসব কথা কিভাবে মনে হচ্ছে। কিন্তু তবুও তার কথায় যুক্তি ছিল, এবং তার চিন্তা আমাকে তার কথা মানতে বাধ্য করল। আমি তার ঘরে চলে গেলাম। আমনের ঘর অন্য দিকে ছিল, যেখানে আমি এবং আমার স্বামী সবসময় ছাদের কাছের ঘরে থাকতাম। ঘরে পা দিলেই সব কিছু অদ্ভুত লাগতে শুরু করল। আজ প্রথমবার আমি আমার ঘর থেকে বাইরে অন্য ঘরে ছিলাম। কিন্তু যেই আমি ঘরের দরজা বন্ধ করলাম এবং চোখ তুলে তাকালাম, সেখানে একটি জিনিস ছিল যা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল।
আমনের বয়স ছিল ১৬ বছর এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে যা করেছিল তা কোনো ছোট শিশুর নয়, বরং একজন বড় এবং বুদ্ধিমান মানবের মতো ছিল। তার কথায় এমন কিছু ছিল যা শুনে আমি তার মায়া এবং বুদ্ধিমত্তায় অবাক হচ্ছিলাম। যে শিশুটি সাধারণত আমার চোখে ছোট মনে হতো, এখন সে আমার কাছে একজন পরিপক্ব এবং সুচিন্তিত ব্যক্তি বলে মনে হচ্ছিল। আমনের ঘরে পা দিলেই আমি একটি অদ্ভুত অনুভূতি পেলাম। আমি দেখলাম যা কিছু আমি লুকিয়ে রেখেছিলাম তা সেখানে কিভাবে পৌঁছেছে। আমার সব জিনিস সেখানে পড়েছিল এবং এক মুহূর্তে আমার মনে হল যে এসব কিছু আমনি করেছে। এই ব্যাপারটি আমাকে খুব অদ্ভুত লাগল এবং আমি ভাবতে লাগলাম যে সকাল হতেই আমি এ বিষয়ে প্রশ্ন করব। তারপর আমার চোখে ঘুমের ভার আসতে লাগল। রাতের ৯টা বাজে গিয়েছিল এবং আমি অবাক হচ্ছিলাম যে কিভাবে এত গভীর ঘুম এসেছে আমার। ২ দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছিল যেন কেউ চুপিসারে আমাকে ঘুমের মাদকতা ঢেলে দিয়েছে। আমার মন বারবার ভাবছিল, আমি কি আমনের আনা চাল খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আমি এসব ভাবছিলাম, এমন সময় চোখ মুছে বাইরে এলাম। সামনে আমন রান্নাঘরে চা বানাচ্ছিল এবং তার মাধুর্যে এমন কিছু ছিল যা আমাকে আরও অবাক করছিল। আমনের ১৬ বছর বয়সে তার মুখ থেকে যা শুনলাম তা আমাকে গভীরভাবে আঘাত দিল। সে চা আমার সামনে রেখে বলল, ভাবি, আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আপনার খুব ভালো ঘুম হয়েছে না? তার কথায় ছিল এক মাধুর্য, কিন্তু চোখে লুকিয়ে ছিল অন্য কিছু। আমার খুব খারাপ লাগল এবং আমি তারই সুরে উত্তর দিলাম, হ্যাঁ, আজ আমার খুব ঘুম পেয়েছিল। ও সে সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে কেন ঘুম আসে না, ভাবি? আমি আপনার চালে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলাম। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমার ভাবির ঘুম হয় না, তখন সে বলেছিল, তার চালে ঘুমের বড়ি মিশিয়ে দিও, এতে সে শান্তিতে ঘুমিয়ে পড়বে। তার কথা আমাকে হতবাক ও বিব্রত করল। আমন, তুমি এমন ভাবতে পারলে কি করে? আমি চিৎকার করে বললাম, তুমি তোমার ভাবিকে অজ্ঞান করতে চেয়েছিলে? আমার হৃদয় একদম ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত বলল, না ভাবি, আমি শুধু আপনাকে ভালো ঘুম দিতে চেয়েছিলাম। এখন আপনি তো সতেজ দেখাচ্ছেন। সে চা আমার সামনে রাখল এবং আমি সন্দেহ করতে শুরু করলাম। তুমি এতে কিছু মিশিয়েছ না তো? আমি তাকিয়ে জিজ্ঞেস করলাম। সে শপথ করে বলল, ভগবানের কসম, ভাবি, আমি শুধু আপনার ঘুমের জন্য বড়ি দিয়েছিলাম। আপনি বললে আমি এই চা নিজেই খেয়ে নেব। আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিই। সে চায়ের গ্লাস থেকে এক ঢোক নিয়ে আমাকে দেখাল। আমার তার কথায় বিশ্বাস হল এবং আমি ভাবলাম সে হয়তো সত্য বলছে। আমি বললাম, আমাকে ক্ষমা করো, আমি তোমার ব্যাপারে সন্দেহপ্রবণ হয়ে যাই। তবুও আমি তার মুখের দিকে তাকিয়ে তার মাধুর্যে বিশ্বাস করতে লাগলাম। কিন্তু ঘরে যা দেখেছিলাম তা আমার মন থেকে মুছে যাচ্ছিল না। সে ঘরে যা ছিল তার কোনো ক্ষমা ছিল না। আমি ভাবলাম, এখন আমি তার উপর কি বিশ্বাস করতে পারি? কিছুক্ষণ পর আমন নিজেই মুখ খুলল এবং তার কথা আমাকে নাড়া দিল। ভাবি, আমি আপনার গয়না বিক্রি করতে চাই, সে খুব গম্ভীরভাবে বলল। আমার একজন পরিচিত এবং সৎ চাচা আছেন, তিনি আমাদের গয়নাগুলো বিক্রি করে আমাদের অনেক টাকা দেবেন। আমরা সেই টাকা দিয়ে একটি নতুন বাড়ি কিনব। এই ভাড়ার বাড়িতে আমরা কতদিন থাকব? মালিক পরশু ভাড়া নিতে আসবে এবং আমাদের কাছে টাকা নেই। আমনের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এতদিন আমি এমন কোনো কথা ভাবিনি। কিন্তু আমন যেভাবে এই ধারণাটি সামনে রেখেছিল তা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। আমন, তোমার এই ভাবনা এল কি করে? আমি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সে বিনা দ্বিধায় বলল, ভাবি, আমাকে তো আগে বিয়েও করতে হবে। আমাদের একসাথে জীবন কাটাতে হবে এবং একটি নতুন বাড়ি দরকার। ভাড়ার বাড়িতে মানুষ শুধু অপমানিত ও লাঞ্ছিত হয়। আমনের কথায় কিছু ছিল যা আমার কাছে ঠিক মনে হল। আমি তার সাথে তর্ক করলাম না, কিন্তু মনে একটা ভয় ছিল যে সে যদি গয়না বিক্রি করে টাকা জোগাড় করতে না পারে, তাহলে আমরা আরও বিপদে পড়ব। আমার অবস্থা এতটাই নাজুক ছিল, একটি বিধবা নারী এবং একটি ১৬ বছরের দেবর, যে নিজেও অপরিণত। এই অবস্থায় আমরা দুজনেই যে কোনো প্রতারণার শিকার হতে পারতাম। আমি ভাবলাম, হয়তো আমাকে এই ব্যাপারে কারো সাথে পরামর্শ করা উচিত। আমি ঠিক করলাম, আমি আমার মায়ের বাড়ির লোকদের সাথে কথা বলব। হয়তো তারা আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু তখন আমার মনে আরও একটি প্রশ্ন জেগে উঠল। সেই গয়না, যার ব্যাপারে আমি আমনের সাথে কখনো কথা বলিনি, তা তার হাতে এল কি করে? তালাও তো ভাঙা ছিল না, তাহলে সে সেই গয়না বের করল কিভাবে? এই প্রশ্ন আমাকে বিব্রত করল। আমি নিজেকে বললাম, আমন বাচ্চা, সে ভুল করতে পারে না। তবুও সে যা কিছু করে, আমাকে তার অনুভূতি ও অবস্থা বুঝতে হবে, কারণ কখনো কখনো তার মাধুর্য ও সাহায্যের ইচ্ছাই আমাকে বুদ্ধিমত্তার দিকে নিয়ে যায়। আমন আমার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে দিয়েছিল।
যখন আমি আমার মায়ের বাড়ির লোকদের বললাম যে আমি গয়না বিক্রি করে বাড়ি কিনতে চাই, তখন তারা স্পষ্ট বলে দিল, তুমি এখন বিধবা হয়ে গেছ, তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। কিন্তু আমি জানতাম, যদি আমি তাদের বাড়ি যাই, সেখানে আমি কখনোই আমার স্বাধীনতা পাব না। আমার ভাইরা তাদের স্ত্রীর গোলাম ছিল এবং তাদের কখনোই তাদের বোনকে সাহায্য করার সময় ছিল না। আমি চাইনি যে আমার জীবনের বাকি অংশ অন্যের উপরে নির্ভর করে কাটাতে। আমি বুঝে গিয়েছিলাম যে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। যদি আমি গয়না বিক্রি করি, তাহলে হয়তো আমি আমার একটি নতুন জীবন শুরু করতে পারব। আমি একটি নতুন বাড়ি তৈরি করতে পারি। আমার স্বামী আমাকে জীবনে অনেক মূল্যবান গয়না দিয়েছিলেন, কিন্তু যখন আমি বুঝতে পারলাম আমার ভাইদের উদ্দেশ্য ভালো নয়, তখন আমার মনে হলো তাদের হাতে সে গয়না দেওয়ার কোনো মানে নেই। এই ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি আমনের উপর ভরসা করব। আমন যে ১৬ বছরের একটি ছেলে ছিল, তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে শুধু সান্ত্বনা দিত না, বরং এই অনুভূতিও দিত যে সে আমার জীবন সামলাতে পারে। আমন, তুমি চাইলে এই গয়না বিক্রি করে দিতে পারো, আমি বললাম। আমন কোনো দ্বিধা না করে সেই গয়না তার চাচাকে দিয়ে দিল। ২ দিন পর আমনের হাতে বাড়ির কাগজপত্র এবং চাবি এলো। বাড়ির লেনদেন এত দ্রুত হয়ে গেল, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সাধারণত বাড়ির ব্যবস্থাপনা, কাগজপত্র